সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানা এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান। কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেটা কে বা কারা করেছে সেটা কেউই জানতো না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর ৮ম দিনে খুব সকাল সকাল দুজন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছু করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করার বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়। কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এ ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিন ভূতের কাজ নয়। এটা সরাসরি ওই মৃত লোকটার কাজ, যাকে এখনো মুক্ত করে দেওয়া হয়নি এবং যিনি এসব করছেন সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে। আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু ধানচারানি, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজোড়ে নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে
আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কী কী যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন। কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরও কি কি সহ বাবার দেহভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ছিল অংয়ের জীবনের ঘটনা, কিন্তু আমার কাছে আরও ঘটনা আছে। অং, তার গ্রাম, বিশেষ করে অংয়ের নানা এবং তার গুরু এবং অংয়ের গ্রামের বড় ভান্তে অর্থাৎ ধর্মগুরু, অংয়ের নানার গুরুর মেয়ের সাথে মুসলমান একটি পরিবারের লোমহর্ষক ঘটনা অং আমাকে বলেছিল। পরে কোনো একদিন সময় হলে আপনার অনুমতি পেলে পাঠিয়ে দেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আমার আসল নাম ঠিকানা সঙ্গত কারণে গণমাধ্যমে প্রকাশে অনিচ্ছুক, এই জন্য তিনি কোনো কিছুই প্রকাশ করেন না। আমাকে লিখেছেন এখানে, কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। তো